মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যা মন্দির। বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জিওগ্রাফি ফাউন্ডেশন ক্লাস 3 নাম্বার ক্লাস করব। আগে দুটো ফাউন্ডেশন ক্লাস আমাদের হয়ে গেছে। জিওগ্রাফি ফাউন্ডেশন ক্লাস এটা 3 নাম্বার ক্লাস। এর আগে দুটো ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি দুটো ক্লাস তারা অবশ্যই দেখে নেবে, কারণ আমরা একদম ফাউন্ডেশন শুরু করেছি, প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যাব। তো প্রথম থেকে না যদি দেখে থাকো, না বুঝে থাকো, তাহলে আজকের ক্লাস তোমাদের জন্য অসুবিধাজনক হবে। ফট করে বুঝতে তোমরা সমস্যায় পড়বে। আমরা আগের ক্লাসগুলোতে আমরা সৌরমণ্ডল সম্পর্কে জেনেছি। আজকে সৌরমণ্ডলের যে প্রত্যেকটা গ্রহ আছে, গ্রহ সম্বন্ধে পড়বো। আগের দিন সবার প্রথমে আমরা নক্ষত্রকে জেনেছি, গ্যালাক্সিকে জেনেছি, সমস্ত কিছু জানা হয়ে গেছে আমাদের। এরপরে আমরা পড়বো আমাদের আজকে গ্রহগুলোকে, পৃথিবী বাদ দিয়ে বাকি সমস্ত গ্রহকে আজকে আমরা কভার করে নেবো। পৃথিবীকে এর নেক্সট ক্লাসে ডিটেলভাবে পড়বো। পৃথিবীর মধ্যে আমরা এন্ট্রি করবো নেক্সট ক্লাস থেকে। আজকের ক্লাসটা কমপ্লিট হলে আমাদের, আমি যেটা বলেছিলাম যে আমাদের পৃথিবীর বাইরের যে পোর্শনটা, ওই পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। এই ক্লাসের পর থেকে পৃথিবীর বাইরে থেকে যদি কোশ্চেন আছে, যদি সৌরমণ্ডল বা আমাদের আকাশ থেকে যা কোশ্চেন আসবে, সেখান থেকে মোটামুটি সব কিছু কভার হয়ে গেছে অলরেডি। তোমরা যে দেখো নি শেষে আগের ক্লাস দুটো অবশ্যই দেখে নেবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকন ক্লিক করে রাখবে, আর অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আমি ক্লাসে আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর সাথে সাথে আমাদের বিদ্যা মন্দির টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, যেখানে জয়েন করলে তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশান তোমরা ওখানেই পাবে। ডেলি ফ্রি মক টেস্ট তুমি ওখানে পাবে, সমস্ত চাকরির পরীক্ষার আপডেট তুমি ওখানে পাবে, সমস্ত ক্লাসের পিডিএফ তুমি পাবে, স্টাডি মেটেরিয়াল পাবে, সাপ্তাহিক ফ্রি ফুল মক টেস্ট পাবে। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, সাপ্তাহিক ফ্রি ফুল মক টেস্ট, ফ্রি। প্রত্যেক রবিবার করে আমরা ফুল মক টেস্ট নিই, 100 নম্বরের ফুল মক টেস্ট। বর্তমানে এটা আমাদের এনটিপিসি বেস করে মক টেস্ট চলছে, যেহেতু সামনে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম রয়েছে, সেই বেস করে আমাদের আপাতত মক টেস্ট চলছে। তো যারা মক টেস্টগুলো দেওয়ার ইচ্ছা তারা অবশ্যই জয়েন করবে। আর প্রত্যেক দিন সকাল 8টার সময় আমাদের জিকে ক্লাস হচ্ছে। জিকে ক্লাস আমাদের বর্তমানে এনটিপিসিকে বেস করে হচ্ছে, ঠিক আছে। আর রবিবার দিন আমরা 100টা এমসিকিউ পিওয়াইকিউ নিয়ে আসছি, এনটিপিসির উপরে বেস করে এনটিপিসির পিওয়াইকিউ নিয়ে আসছি। আপাতত এনটিপিসির উপর চলছি, কারণ সামনে এনটিপিসির পরীক্ষা রয়েছে। আর আমাদের চ্যানেলে মেনলি ডব্লিউপি, কেপি, রেলওয়ে, এসএসসি প্রত্যেকটা এক্সামকেই কভার করা হয়। আমরা যেহেতু আমার ক্লাস যেটা প্রত্যেক দিন রাত 8টার সময়, যেটা ফাউন্ডেশন ক্লাস, ফাউন্ডেশন তো কোনো একটা পরীক্ষার জন্য হতে পারে না। ফাউন্ডেশন মানে কি, তুমি এটা হিস্ট্রি পড়ছো, হিস্ট্রির পুরোটা তোমাকে জানতে হবে। জিওগ্রাফি পড়ছো, জিওগ্রাফির পুরোটা তোমাকে জানতে হবে। ইংলিশ চলছে আমাদের এই চ্যানেলে, আমার রেগুলার খুব সুন্দর ইংলিশ ফাউন্ডেশন ক্লাস চলছে। সেখান থেকে ইংলিশ শেখার পরে আমার মনে হয় না তুমি আর কোথাও তোমার ইংলিশ পড়ার প্রয়োজন আছে। সেখান থেকে আমি এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ দুটোই কমপ্লিট করছি। একবার ক্লাসে গিয়ে ক্লাসটা দেখে নিও, ঠিক আছে। আমি আর বেশি কথা বলবো না, আজকের ক্লাসের দিকে আমি যাই। আর রুটিনটা আরেকবার বলে দিই, সকাল 8টায় আমাদের জিকে এমসিকিউ ক্লাস চলছে, রাত 8টায় আমার ডেসক্রিপটিভ ক্লাস চলছে, দুপুর 12টার সময় ম্যাথ জিআই মক টেস্ট চলছে, দুপুর 12টার সময়, সন্ধ্যে 6টার সময় আমাদের জিকে মক টেস্ট চলছে, আর রাত 10টার সময় আমাদের ইংলিশ মক টেস্ট চলছে। এটা মক টেস্টগুলো হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আর দুটো সকাল 8টা রাত 8টা, এই দুটো ক্লাস হয় আমার ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই মকগুলো দিতে হলে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে যাবে। আর যদি জয়েন হতে কোনো সমস্যা হয়, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে বিদ্যা মন্দির লিখে, বাংলা ইংলিশ দুটোতেই লিখবে, এই যে আমাদের বিদ্যা মন্দিরের লোগো, এই লোগোটা দেখবে, এখানে জয়েন করে যাবে। জয়েন করলে বুঝতে পারবো ওখানে কী কী দেওয়া হয় না হয়। বোঝা গেল? চলো তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে যাই। আচ্ছা, আজকে আমরা পড়বো গ্রহ পড়তে গেলে সবার আগে আমাকে গ্রহের সিকোয়েন্সটা জানতে হবে। গ্রহের সিকোয়েন্স বলতে গ্রহকে আমরা দুভাগে ভাগ করেছি মেনলি, একটা হলো আন্তরিক গ্রহ, একটা হলো বাহ্যিক গ্রহ। আন্তরিক গ্রহ কাকে বলছি? আন্তরিক গ্রহ বলি আমরা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর বাহ্যিক গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আর প্লুটো কিন্তু আর গ্রহ নেই, প্লুটোকে আমরা গ্রহ থেকে বাদ দিয়ে দিয়েছি। প্লুটো এখন বামন গ্রহ। আমি অনেকবার বলেছি, আবারও বলে দিলাম, বর্তমানে আমাদের গ্রহর সংখ্যা 8টা, 9টা গ্রহ নেই কিন্তু, ঠিক আছে। এটা মাথায় রাখবে যে 9টা গ্রহ কিন্তু আর নেই, এখন আমাদের 8টে গ্রহ আছে, ঠিক আছে। এবার চলো আন্তরিক গ্রহ আর বাহ্যিক গ্রহর মধ্যে ফারাকটা আমি একটু বুঝিয়ে দিই। আচ্ছা, আমি এই ছবিটা নিয়ে এসেছি, এটা হলো আমাদের সূর্য। দেখো, এটা হলো আমাদের সূর্য, তারপরে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের কি ছিল? আন্তরিক গ্রহ ছিল। মঙ্গল পর্যন্ত আমাদের আন্তরিক গ্রহ ছিল। এবার আন্তরিক গ্রহ আর বাহ্যিক গ্রহ কেন ফারাক দিয়েছি? কারণ মঙ্গলের পরে যে বৃহস্পতির এইখানটায় প্রচুর পরিমাণে নুড়ি পাথর এসব অবস্থিত আছে, মানে প্রচুর পরিমাণে পাথর অবস্থিত এই জায়গাটা করে, মানে মঙ্গল আর বৃহস্পতির মাঝে। তার জন্য বৃহস্পতিতে প্রচুর গর্ত দেখা যায়। কেন গর্ত দেখা যায় জানো? কারণ এই যে পাথরগুলো, বৃহস্পতি যেহেতু অনেক বড়, বৃহস্পতি আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্রহ, আকারে সবথেকে বড় গ্রহ। আমরা পড়বো যখন বৃহস্পতিকে বলবো আরও ভালো করে পড়বো। তো বড় গ্রহ হওয়ার ফলে এই যে নুড়ি পাথরগুলো রয়েছে না এই মধ্যে, এইগুলো বৃহস্পতি, এবার যে গ্রহ তো যত বড় হবে তার তো মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি হবে। যেমন পৃথিবীর একটা মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, সেরকম বৃহস্পতিরও তো মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে। এবার বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি। এবার এই বেশি হওয়ার ফলে যখন এই পাথরগুলো যখন কাছাকাছি চলে যায়, ওর এরিয়ার মধ্যে চলে যায়, তখন কী হয়? বৃহস্পতি সেগুলোকে নিজের দিকে টানতে থাকে। আর বড় বড় পাথর গিয়ে বৃহস্পতির মধ্যে প্রচুর আঘাত এনেছে, ওই জন্য বৃহস্পতিতে প্রচুর গর্ত দেখা যায়। আমরা সেই হিসাবে ভাগ করেছি যে এই পর্যন্ত আমাদের আন্তরিক গ্রহ, তারপরে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই পর্যন্ত আমাদের বাহ্যিক গ্রহ। আর এই যে প্লুটো এখন আর গ্রহ নেই। প্লুটোর কিন্তু অস্তিত্ব মুছে যায়নি, প্লুটোর জায়গাতেই আছে, কিন্তু প্লুটোকে আর গ্রহ হিসাবে ধরা যায়
যায় না, কারণ গ্রহ হতে গেলে যা যা ক্রাইটেরিয়া দরকার হয় সেগুলো প্লুটো সব কিছু ফলো করলেও সব কিছু ফলো করে না, তার জন্য প্লুটোকে এখন আপাতত বামন গ্রহ হিসেবে ধরা হয়। বোঝা গেল? চলো তাহলে আমরা এক এক করে শুরু করি প্রত্যেকটা গ্রহ। আমরা প্রথমে একটু কিছু টপিকটা বলে দিই। বলছে যে যেখানে জীবনের সম্ভাবনা আছে তাকে বলা হয় গোল্ড জোন। জীবনের সম্ভাবনা মানে কি? মানে তুমি যেমন বলতে পারো যে পৃথিবীতে জীবনের সম্ভাবনা আছে, অবশ্যই আছে, কারণ পৃথিবীতে গাছ রয়েছে, পৃথিবীতে অক্সিজেন আছে, পৃথিবীতে বায়ুমণ্ডল আছে, পৃথিবীতে জীবন, মানে আমরা তো জীব, যেখানে জীব থাকে সেখানে তো জীবন থাকবে, জীব মানেই তো জীবন। এবার জীব যেখানে আছে সেটাকে বলা হয় গোল্ডি জোন, যেখানে জীবনের সম্ভাবনা আছেই এমন ব্যাপার না, যেখানে সম্ভাবনা আছে তাকে আমরা গোল্ডি জোন বলছি। এবার তারপর হচ্ছে গ্রহগুলির মধ্যে বেশিরভাগ গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করে শুধুমাত্র দুটি গ্রহ পূর্ব থেকে পশ্চিমে প্রদক্ষিণ করে, শুক্র আর ইউরেনাস। মেনলি যতগুলো গ্রহ আছে আমাদের 8টা গ্রহ আছে, 8টি গ্রহ বেশিরভাগই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, কিন্তু দুটি গ্রহ মাত্র শুক্র আর ইউরেনাস এরা দুটি পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। বোঝা গেল? এটা আমাদের কোশ্চেন আসে যে কোন দুটি গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, তখন মাথায় রাখবে শুক্র এবং ইউরেনাস। এবার অনেক সময় আসে নিম্নের কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, সেখানে হয় শুক্র থাকবে না ইউরেনাস থাকবে, দুটো একসাথে কখনোই থাকবে না। বোঝা গেল? তোমাকে মাথায় রাখতে হবে যে পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে শুক্র আর ইউরেনাস, বাকি সব তো পশ্চিম থেকে পূর্বে ঘুরছে। ঠিক আছে, চলো তাহলে পরের স্লাইডে এবার আমরা শুরু করছি বুধকে দিয়ে। প্রথম গ্রহ আমাদের বুধ, আমি একটু আগে দেখিয়ে এসেছি যে এই যে প্রথম গ্রহ আমাদের বুধ, এটা হলো বুধ। এই যে বুধ প্রথম গ্রহ, সূর্যের সব থেকে কাছের গ্রহ বুধ। এবার বুধকে দিয়ে প্রথম থেকে আমরা শুরু করব। প্রথম গ্রহ বুধকে দিয়ে আমরা শুরু করছি যে বুধ গ্রহে মানুষ বা প্রাণের কোনো অস্তিত্ব থাকা সম্ভবই না, কারণ অনেক আছে। প্রথম কারণ বুধে বায়ুমণ্ডল নেই। আচ্ছা, প্রথম কারণ বায়ুমণ্ডল নেই। বায়ুমণ্ডল মানে আমরা বুঝি বায়ুমণ্ডল মানে আমাদের চারিপাশে যেটা আছে সেটাই বায়ুমণ্ডল। এবার এই বায়ুমণ্ডলের মধ্যে আমাদের অক্সিজেন অবস্থিত, তাই না? বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেন, CO2 সমস্ত কিছু বায়ুমণ্ডলের উপরে মধ্যে অবস্থিত। এবার এই বায়ুমণ্ডল যদি না থাকে, বায়ুমণ্ডল না থাকা মানে কি? সেখানে কোনো রকমভাবে অক্সিজেনও নেই। এবার যদি অক্সিজেন না থাকে, যেখানে অক্সিজেন নেই সেখানে জীবন কী করে সম্ভব? এক সেকেন্ড। যেখানে অক্সিজেন থাকবে না সেখানে তো মানুষ তো বসবাস করতে হবে, মানুষের সাথে তো অন্য কোনো জীবজন্তুও বসবাস করতে হবে, কারণ তোমরা জানো যে বেশিরভাগ জীবজন্তুকে বসবাস করতে গেলেই অক্সিজেনের প্রয়োজন হয়। এবার যেমন গাছের আলো প্রয়োজন হয়, কার্বন ডাইঅক্সাইড, গাছও তো জীবন, গাছেরও তো জীবন আছে, কিন্তু গাছের কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। মেনলি কার্বন ডাইঅক্সাইড হোক, অক্সিজেন হোক, যত গ্যাস হোক, সেগুলো সবই তো থাকে বায়ুমণ্ডলের মধ্যে। তার জন্য বলছি যে প্রধান কারণ বুধে প্রাণের কোনো সম্ভাবনাই নেই, মানে অস্তিত্বই নেই। তার প্রধান কারণ হলো বুধে কোনো বায়ুমণ্ডলই নেই। এটা মোস্ট ইম্পর্টেন্ট যে বুধে কোনো বায়ুমণ্ডল থাকে না। তারপরে বলছে বুধ সূর্যের সবথেকে কাছের গ্রহ, মানে এটাও একটা কারণ যে বুধ সূর্যের সবথেকে কাছের গ্রহ। একটা জিনিস তোমাকে আমি পৃথিবী পড়াতে গিয়ে পড়াবো যে আমরা যখন পৃথিবীকে পড়বো তখন পড়বো যে সূর্য থেকে আসা যত ক্ষতিকর রশ্মি, সূর্য থেকে শুধু আলো আসে না, অনেক ক্ষতিকর রশ্মি আসে, আমাদের গামা রশ্মি আসে, এক্স রশ্মি আসে, অনেক রশ্মি আসে যেগুলো আমাদের মানে ক্যান্সারের মতন খতরনাক রোগ তৈরি করতে পারে। সেই রশ্মিগুলো আসতে আটকায় আমাদের বায়ুমণ্ডল। এবার যেহেতু বায়ুমণ্ডলই নেই, বায়ুমণ্ডল না থাকার জন্য তো সেই রশ্মিগুলো ঢুকে যাবে, মানে সূর্যের সেই রশ্মিগুলো বুধের মধ্যে ঢুকছে। এবার সেখানে যদি জীবন থাকে তাহলে সে জীবন বেশি দিন বাঁচতেও পারবে না, কারণ সেখানে মানে সূর্যের সবথেকে কাছের গ্রহ, আর সবথেকে বড় সূর্যের টেম্পারেচার অনেক বেশি হয়, কারণ বুধ সবথেকে কাছের সূর্য। এবার সূর্যের কাছে হওয়ার জন্য বুধকে সবথেকে বেশি পরিমাণে তাপ দেয় সূর্য, তার জন্য বুধে কোনোভাবেই জীবন সম্ভব না। এটা হলো 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর হচ্ছে বুধ সবথেকে তাড়াতাড়ি সূর্যকে প্রদক্ষিণ করে ফেলে। তাড়াতাড়ি প্রদক্ষিণ করে ফেলে মানে কি? এটা বুঝতে হবে যে তাড়াতাড়ি প্রদক্ষিণ মানে ব্যাপারটা কী হয়, যে আমরা যখন একটা পাক শেষ করে আসি তখন সেই একটা পাক শেষ করতে আমাদের 365 দিন অ্যাপ্রক্সে লাগে। এবার এই 365 দিনে আমাদের ওর জন্য একটা বছর হয়, কিন্তু বুধে একটা বছর খুব তাড়াতাড়ি হবে। বুঝতে পারলে? মানে খুব তাড়াতাড়ি হবে, তার কারণ বুধ তো তাড়াতাড়ি শেষ করে ফেলে। বোঝা গেল? ওর জন্য তো দিন রাত্রি ছোটো বড়ো হয়ে যাবে, অনেক ফারাক আছে, সেখানে সম্ভব না। আর বলেছে যে বুধে একটি গর্ত আছে যা উল্কাপিণ্ড পরে সৃষ্ট হচ্ছে, মানে আমাদের ইয়েতেও মানে পৃথিবীতেও অনেক গর্ত আছে যেগুলো উল্কাপিণ্ডের ফলে সৃষ্টি। যখন আমি পৃথিবী পড়াবো তখন ওই গর্তগুলোকে তোমাদের জানাবো কোথায় কোথায় আছে, কী গর্ত আছে, তার নাম কী আছে, যখন পৃথিবীর মধ্যে সব কিছু পড়াবো ওর মধ্যে আমি। এখানে বুধে একটি গর্ত আছে, মানে বড় গর্ত আছে, গর্ত অনেক থাকতে পারে, মেনলি খুঁজে পাওয়া গর্ত এটাই আছে যে যার সৃষ্টি হচ্ছে উল্কাপিণ্ড পরে ওটা সৃষ্টি হচ্ছে, যার নাম কোরিওলিস বেসিন। গর্তটার নাম কি? কোরিওলিস বেসিন। এটা মাথায় রাখবে, গর্তের নাম কোরিওলিস বেসিন। আচ্ছা, এখানে দেখো বুধে দিনের সময় টেম্পারেচার থাকে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। আমাদের এই গরমের সময়, এখন গরমকাল পড়েছে, গরমের সময় সামান্য 39-40 ডিগ্রি সেলসিয়াসে আমরা মরে যাচ্ছি, এসি চালাতে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, মানে বুঝতে পারছো কী টেম্পারেচার। 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে জল ফুটে বাষ্প হয়ে যায়, তার মানে ভাবো কত টেম্পারেচার। 400 থেকে 500 ডিগ্রি, সেখানে মানুষ কেন, কোনো জীবজন্তু থাকাই সম্ভব না।
বোঝা গেল। আর তার এটা এটা একরকম ছিল। তারপরে কী বলছে, রাতের বেলা -100 থেকে -200 ডিগ্রি হয়ে যায়। মানে দিনের বেলা যতটাই গরম, রাতের বেলা ততটাই ঠান্ডা। 100-200 মানে বুঝতে পারছো কি, মানে 0 ডিগ্রি সেলসিয়াসের পরে 0 ডিগ্রি সেলসিয়াসে জল জমে বরফে পরিণত হয়, তাই তো। 0 ডিগ্রি মানে জল জমে বরফে পরিণত হচ্ছে। -100-200, সেখানে বরফতে কী পরিমাণে বরফ হতে পারে এবার ধারণা করে দেখো। আবার পরের দিন বরফ কিন্তু গলেও যাবে, কারণ টেম্পারেচারটা দেখো 400 থেকে 500, সেখানে বরফ এমনিই গলে যাবে। মানে ওখানকার জীববৈচিত্র্য এত বিচ্ছিরি, যেখানে মানুষের দ্বারা মানে কোনো প্রাণীর দ্বারাই বসবাস করা সম্ভব নয়। তারপর হচ্ছে বুধ সবথেকে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বুধ সবথেকে ছোটো গ্রহ, মানে সৌরমণ্ডলের মধ্যে সবচেয়ে ছোটো গ্রহ বুধ সূর্যের এক পাক শেষ করতে সময় নেয় এটা 88 দিন। মানে বাংলায় পড়ছি বলে এটা বাংলায় বেরিয়েছিল, এটা ইংলিশে লিখেছি আমি। বুধ সূর্যের এক পাক শেষ করতে সময় নেয় 88 দিন। তার মানে বুধে 1 বছর কত দিনে হয়? 88 দিনে বুধে 1 বছর হয়, ঠিক আছে। 1 বছর হতে 88 দিন সময় নেয়। আমাদের কত 365 দিন, কিন্তু বুধের 88 দিন। আর বুধ নিজের অক্ষে ঘোরে 56 দিনে। মানে এই যে আমাদের মানে যে নিজের কক্ষপথে যে ঘুরছে, ওই কক্ষপথে একবার প্রদক্ষিণ করতে 56 দিন সময় নেয়। বোঝা গেল এই পর্যন্ত? ক্লিয়ার? এবার তাহলে আমরা কোথায় যাব? শুক্রে যাব। বুধের পরের গ্রহ শুক্র আমরা জানি। আচ্ছা, বুধের পরে আরেকবার দেখিয়ে দেবো শুক্র বুধের পরে একবার দেখিয়ে দিই, তোমরা এটাকে মুখস্থ করে নেবে যে বুধের পরে এটা হলো শুক্র, সরি এই যে এটা হলো শুক্র, বুধের পরে শুক্র। এটা ইংলিশে রয়েছে, ঠিক আছে। মার্কেরি, ভেনাস এগুলো ইংলিশ নাম, তো এটা শুক্র, ভেনাস মানে শুক্র। আচ্ছা, বলছে যে শুক্রে বায়ুমণ্ডল আছে, শুক্রে কিন্তু বায়ুমণ্ডল আছে, কিন্তু CO2 এর পরিমাণ খুব বেশি, মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শুক্রে প্রচুর বেশি। সব থেকে গরম গ্রহ শুক্র, তাই শুক্রকে প্রেশার কুকার বলা হয়। তাহলে প্রেশার কুকার কোন গ্রহকে বলা হয়? শুক্রকে বলা হয়। কেন? শুক্র সব থেকে গরম গ্রহ। আচ্ছা, গরম হওয়ার পিছনে কারণই কিন্তু CO2। তোমরা জানো CO2 একটা গরম গ্যাস, সবাই জানো CO2 গরম গ্যাস। ওর জন্য CO2-র জন্য শুক্র গ্রহ প্রচণ্ড গরম, ঠিক আছে। এবার ভাবো প্রচণ্ড গরম, মানে সেখানেও জীবনের সম্ভাবনা নেই। আচ্ছা, বলছে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে, এটা একটা পয়েন্ট। তারপরে সন্ধ্যা তারা বলা হয় শুক্রকে, ভোরের তারা বলা হয় শুক্রকে, চকচকে গ্রহ বলা হয় শুক্রকে, সৌরমণ্ডলের রানী বলা হয় শুক্রকে, সৌরমণ্ডলের পুরী বলা হয় শুক্রকে আরও অনেক নাম আছে, এগুলো মেন ইম্পর্টেন্ট আমি নিয়ে এসেছি, যেগুলো শুক্র বলা হয়। আমরা রাতের আকাশে যে চকচকে জিনিসটা দেখতে পাই, যেটা সন্ধ্যা তারা বলি আমরা, যেটাকে আমরা ভোরের তারা বলি, মানে তারা বলি, সেটা হলো শুক্র গ্রহ কিন্তু, ঠিক আছে। সেটা কিন্তু কোনো তারা নয়, সেটা শুক্র গ্রহ। তো এইগুলো শুক্র গ্রহের অনেকগুলো নাম আছে, এই কটা নাম আমি নিয়ে এসেছি, আরও নাম আছে, ঠিক আছে। এবার হচ্ছে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 225 দিন। আমাদের কত লাগে? 365 দিন লাগে পৃথিবীর, আর শুক্র তাহলে 225 দিনে শুক্রের 1 বছর কমপ্লিট হচ্ছে। বোঝা গেল? আর তারপরে শুক্র নিজের 1 পাক শেষ করে 243 দিনে, অনেক স্লো ঘোরে নিজের 1 পাক, 243 দিনে নিজের 1 পাক শেষ করে। বোঝা গেল? চলো তাহলে আমরা পরের গ্রহে যাই। পরের গ্রহ পৃথিবী। আচ্ছা, পৃথিবীকে আমি কী বলেছি? পৃথিবী যেহেতু আমাদের ভালোবাসার গ্রহ, আমাদের নিজের গ্রহ, আমরা নিজের মানুষকেই তো ভালোবেসে সুন্দর নাম দিই, তার জন্য পৃথিবীর নাম খুব সুন্দর আমরা পৃথিবী রেখেছি। তাই পৃথিবী আমরা একটু পরে পড়বো, একটু পরে মানে প্রত্যেকটা গ্রহ শেষ হওয়ার পরে নেক্সট ক্লাসে আমরা পৃথিবী পড়তে অনেকগুলো দিন সময় লাগবে, কারণ পৃথিবীর মধ্যে সব কিছু পড়তে হবে, নদী পাহাড় যা আছে আমাদের, সমুদ্র নদী নালা যা আছে সব কিছু পড়তে হবে, ডিটেলসে পড়তে হবে। হ্যাঁ, তখন আমরা পড়তে গিয়ে তার মধ্যে আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি আছে, ইন্ডিয়ানের পরে আমরা আসবো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমাদেরকে পড়তে হবে। প্রত্যেকটা জিনিস পরপর করো। সবার প্রথমে ওয়ার্ল্ড দিয়ে শুরু করবো, সবার প্রথমে পৃথিবী দিয়ে শুরু করবো, পৃথিবীর পরে ওয়ার্ল্ড আসবে, তারপরে ইন্ডিয়া আসবে, তারপরে ওয়েস্ট বেঙ্গল আসবে, পরপর কভার করতে আসবো। তো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে লেগে থাকো। আর মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের যদি ভিডিওগুলোকে ভালো লাগে, আমাদের যদি ক্লাসগুলোকে তোমাদের জন্য মনে হয় যে হেল্পফুল, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকন ক্লিক করে রাখবে, যাতে আমি ক্লাসে আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সাথে আমাদের এই ক্লাসগুলোকে লাইক করবে, আর প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। শেয়ার করলে কী হবে? প্রচুর পরিমাণে স্টুডেন্ট যুক্ত হবে, যত স্টুডেন্ট যুক্ত হবে তত তোমাদেরও ভালো লাগবে। লাইভ ক্লাসে এসে কমেন্ট করবে, তোমরা আগে উত্তর দেবে, কার উত্তর আগে আসে আমি তাদের নামগুলোকে পড়ে শোনাবো, কে ভালো উত্তর দিচ্ছে, কে আগে উত্তর দিচ্ছে, তোমরা মোটিভেট পাবে, সাথে আমিও মোটিভেট পাবো। তাই অবশ্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করে রাখবে। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করলে তোমরা সব PDF থেকে শুরু করে কিচ্ছু পাবে না, এই PDFগুলো সব টেলিগ্রামে দেওয়া হয়। বোঝা গেল? আর সাথে অনেক মক টেস্ট, ডেলি মক টেস্ট হচ্ছে, সাথে ফ্রি ফুল মক টেস্ট রবিবারে হচ্ছে, ঠিক আছে। চলো তাহলে আমরা পরের যাই। তাহলে বুধ শুক্র পৃথিবী, এরপরে কি আসবে? আমাদের মঙ্গল আসবে। আচ্ছা, মঙ্গলকে লাল গ্রহ বলা হয়, তোমরা জানো মঙ্গলকে লাল গ্রহ বলা যায়। মঙ্গল লাল হওয়ার পিছনে কারণ দেখো, মঙ্গলে আয়রন অক্সাইডের জন্য লাল হয়েছে, মানে মঙ্গলে আয়রন অক্সাইডের পরিমাণ অত্যাধিক, তার জন্য মঙ্গল লাল হয়েছে। পৃথিবীর পর, এখানে বলছে পৃথিবীর পর জীবনের সম্ভাবনা আছে মঙ্গলে, মানে পৃথিবীতে তো জীবন রয়েছে, এরপরে যদি কোথাও জীবন থাকতে পারে, মানে যদি আমরা যদি মনে করি কখনো মঙ্গলে গিয়ে বাস করব, তাহলে মোটামুটিভাবে উপযুক্ত, পুরোপুরি বলা যায় না, তবে মোটামুটি এখনও পর্যন্ত বৈজ্ঞানিকরা এইটুকু গবেষণা করে জানতে পেরেছে যে মোটামুটি মঙ্গলে জীবনের সম্ভাবনা আছে।
মানে জীবন থাকার জন্য যা যা প্রয়োজন মোটামুটি কিছু পাওয়া গেছে মঙ্গলে, ঠিক আছে। আর এখানে বলছে মঙ্গলে একটি পাহাড় আছে যার নাম মিক্স অলিম্পিয়া। মঙ্গলে একটি পাহাড় আছে, মঙ্গলের পাহাড়ের নাম কি? মিক্স অলিম্পিয়া। মাথায় রাখবে মঙ্গলের পাহাড়ের নাম মিক্স অলিম্পিয়া, যার উচ্চতা 30,000 মিটার। উচ্চতা কত তাহলে? 30,000 মিটার। মিক্স অলিম্পিয়া পাহাড়ের উচ্চতা কত? 30,000 মিটার। সেটা কোথায় আছে? মঙ্গলে আছে, বোঝা গেল। আচ্ছা, মঙ্গলের কাছে 2টি উপগ্রহ আছে। একটু আগে আমি যে 2টো গ্রহ পড়েছিলাম, বুধ আর শুক্র, মাথায় রাখবে বুধ শুক্রের কোনো উপগ্রহ নেই। কিন্তু কেন নেই? কারণ বুধ শুক্রের এমন না যে কোনো দিনই ছিল না, বুধ শুক্রের অবশ্যই উপগ্রহ ছিল। কিন্তু যেহেতু বুধ আর শুক্র পৃথিবী বলছি, মানে সূর্যের অনেকটাই কাছে অবস্থিত, আর বুধের মাধ্যাকর্ষণ শক্তি বা শুক্রের মাধ্যাকর্ষণ শক্তি সূর্যের তুলনায় অনেক কম। পৃথিবীর তুলনায় সূর্যের অনেক 29 গুণ বেশি, আমি পড়িয়েছি আগেও। তো সেই জায়গা থেকে এটুকু বোঝা যায় যে মাধ্যাকর্ষণ শক্তি যার বেশি সে সব কিছুকে নিজের দিকে টানবে। তাই বুধ আর শুক্রের যে উপগ্রহগুলো ছিল সেগুলোকে সূর্য নিজের মধ্যে টেনে নিয়েছে, মিশিয়ে নিয়েছে। ছোটো ছিল, সূর্য নিজের মধ্যে মিলিন করে নিয়েছে, ঠিক আছে। তার জন্য ওদের কাছে কোনো উপগ্রহ নেই। পৃথিবী দেখো 3 নম্বর স্থানে আছে। পৃথিবীর কাছে একটা মাত্র উপগ্রহ আছে, চাঁদ, ঠিক আছে, একটাই আছে। আর তারপরে মঙ্গলের কাছে 2টো উপগ্রহ আছে, একটা হলো ফোবস, একটা হলো ডিমস, ঠিক আছে। ডিমস সবথেকে ছোটো উপগ্রহ সৌরজগতের মধ্যে, মানে সৌরজগতের মধ্যে যদি কোশ্চেন আছে যে সৌরজগতের সবথেকে ছোটো উপগ্রহের নাম কি, তাহলে ডিমস। আর ডিমস কার উপগ্রহ? মঙ্গলের উপগ্রহ হলো ডিমস, বোঝা গেল। আচ্ছা, মঙ্গলকে গোল্ডিলক জোনের মধ্যে রাখা হয়। আচ্ছা, গোল্ডিলক জোন মানে কি? আমি একটু আগে বলেছি গোল্ডিলক জোন মানে যেখানে জীবনের সম্ভাবনা আছে। এখানেই বলা আছে রাখা হয় কারণ মঙ্গলে জীবনের সম্ভাবনা আছে। যেখানে জীবনের সম্ভাবনা আছে তাকে গোল্ডিলক জোন বলা হয়। তাহলে পৃথিবী বলো, এবার বলো পৃথিবী কোন জোনের মধ্যে পড়ছে? পৃথিবীও গোল্ডিলক জোনের মধ্যেই পড়ে, কারণ পৃথিবীতে জীবনের সম্ভাবনা তো ছিল, জীবন রয়েছে, আমরা রয়েছি, আমরা তো জীব, আমাদের তো জীবন আছে, জীবনের সম্ভাবনা আছে, সম্ভাবনা নয় পুরোপুরিভাবেই আছে। ওর জন্য পৃথিবী গোল্ডিলক জোনের মধ্যেই পড়বে। আচ্ছা, সৌরজগতের সবচেয়ে উঁচু জ্বালামুখী, সব থেকে উঁচু জ্বালামুখী তোমরা জানো, যেখান থেকে জ্বালামুখী বিস্ফোট করে লাভা বেরোয়। আমরা অনেকে কার্টুন বা সিনেমাতে দেখেছি জ্বালামুখী, ঠিক আছে। সেটা সবথেকে উঁচু জ্বালামুখী সৌরজগতের সবথেকে, মানে পৃথিবীতেও এত উঁচু জ্বালামুখী নেই, কিন্তু সৌরজগতের সবথেকে উঁচু জ্বালামুখী, মাথায় রাখবে সৌরজগতের, তার নাম হলো অলিম্পাস মন্স। মানে সৌরজগতের সবথেকে উঁচু জ্বালামুখীর নাম কি? অলিম্পাস মন্স। সেটা কোথায় আছে? মঙ্গলে আছে। অলিম্পাস মন্স আছে কোথায়? মঙ্গলে। সেটা সৌরজগতের সবথেকে উঁচু জ্বালামুখী, বোঝা গেল। আচ্ছা, তারপরে কি আসবে? তারপরে আসবে আমাদের বৃহস্পতি। এবার আসি বৃহস্পতি সৌরজগতের সবথেকে বড় গ্রহ, ঠিক আছে। একটু আগে বলেছি বৃহস্পতি সৌরজগতের সবথেকে বড় গ্রহকে বৃহস্পতির সবথেকে বেশি মাধ্যাকর্ষণ শক্তি আছে। অবভিয়াসলি যার বড় বেশি, পৃথিবীর থেকেও বেশি আছে, কারণ সাইজে অনেক বড়, তাহলে মাধ্যাকর্ষণ শক্তি বেশি থাকবে। আর বৃহস্পতিকে ভ্যাকুয়াম ক্লিনার বলা, এই জায়গায় সেই পয়েন্টটা ভ্যাকুয়াম ক্লিনার কেন বলা আছে? আমি বলেছিলাম যে বৃহস্পতির আশেপাশে মঙ্গল আর বৃহস্পতি, এই যেখানে যদি মঙ্গল হয়, এখানে যদি বৃহস্পতি, আশেপাশে প্রচুর এরকম পাথর আছে। এই পাথরগুলোকে নিজের দিকে টানতে থাকে, কন্টিনিউয়াসলি নিজের দিকে টানতে থাকে। তার জন্য ভ্যাকুয়াম ক্লিনারের কাজ কি? যে তোমার যত নোংরাগুলো, ঘরের নোংরাগুলো আছে, সেই নোংরাগুলো নিজের মধ্যে টানতে থাকে। বৃহস্পতিও ঠিক সেমন এই পাথরগুলোকে নিজের দিকে টানতে থাকে। ওই জন্য বৃহস্পতির মধ্যে প্রচুর গর্ত আছে, ঠিক আছে। তার জন্য বৃহস্পতিকে ভ্যাকুয়াম ক্লিনার বলা হয়, বোঝা গেল। বৃহস্পতিকে ভ্যাকুয়াম ক্লিনার কেন বলা হয়? আচ্ছা, বৃহস্পতির কাছে সবচেয়ে বেশি উপগ্রহ আছে। বৃহস্পতি, দেখো এতক্ষণ উপগ্রহ সংখ্যা কম দেখছিলে, এইবার বেশি দেখতে পাবে, কারণ এরা সূর্য থেকে অনেক দূরে থাকার পরে সূর্য এদের উপগ্রহগুলোকে টেনে নিতে পারেনি। আর বৃহস্পতির উপগ্রহ টানতে গেলে সূর্যেরও জোর লাগবে, কারণ বৃহস্পতির মাধ্যাকর্ষণ, যদিও সূর্যের কাছে কিচ্ছু না, কিন্তু তবুও অনেকটাই মাধ্যাকর্ষণ শক্তি আছে। এর উপগ্রহ অত সহজে টানতে পারবে না। ওই জন্য বৃহস্পতির কাছে সবচেয়ে বেশি উপগ্রহ আছে। বর্তমানে বৃহস্পতির উপগ্রহ সংখ্যা 79টি উপগ্রহ আছে, কিন্তু 16টি উপগ্রহ স্বীকৃতিপ্রাপ্ত। ওই 79টা উপগ্রহের মধ্যে মাত্র 16টি যেটা বিজ্ঞানী দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে। উপগ্রহ আছে 79টি। এই ডেটাটা মাঝে মাঝে চেঞ্জ হয়, এটা একটু যখন পরীক্ষা দিতে দেবে তখন একটু দেখে নেবে যে কখন কোনটা। এখন এটা আমার নোটে 79 আছে, এখন ভ্যারি করে চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে, এটা একটু দেখে নেবে। আচ্ছা, বৃহস্পতির সবথেকে বড় উপগ্রহের নাম গ্যানিমিড। এটা মাথায় রাখবে যে বৃহস্পতির সবথেকে বড় উপগ্রহের নাম গ্যানিমিড, আর এটি সৌরজগতের সবথেকে বড় উপগ্রহ। তাহলে সৌরজগতের সবথেকে বড় উপগ্রহের নাম কি? গ্যানিমিড। আর এটা গ্যানিমিড কার উপগ্রহ? বৃহস্পতির উপগ্রহ, ঠিক আছে। বৃহস্পতি সবথেকে দ্রুত নিজের অক্ষে ঘোরে 9.5 ঘন্টায়, মানে 9.5 ঘন্টায় বৃহস্পতি নিজের অক্ষে এক পাক প্রদক্ষিণ করে, 9.5 ঘন্টায়, বোঝা গেল। মানে সব থেকে দ্রুত কে ঘোরে? তাহলে নিজের অক্ষে বৃহস্পতি গ্রহে অধিক পরিমাণে SO2 আছে, বুঝতে পারলে? অধিক পরিমাণে SO2 আছে বৃহস্পতি গ্রহে। আচ্ছা, বলো তো CO2 কার ছিল? আমি একটু আগেই পড়েছি CO2 কার ছিল, বলো দেখি CO2 কার ছিল? আমি একবার দেখিয়ে দিই। সবথেকে বেশি পরিমাণে CO2 কার ছিল আমাদের মধ্যে? সবথেকে বেশি পরিমাণে CO2 ছিল শুক্রের, সবথেকে বেশি পরিমাণে CO2 ছিল। আর SO2 কার বেশি? SO2 হলো বৃহস্পতির সবথেকে বেশি পরিমাণে SO2 আছে।
বোঝা গেল? বৃহস্পতি গ্রহে সবথেকে বেশি পরিমাণে SO2 যে গ্যাস, ওই গ্যাস রয়েছে। বৃহস্পতিতে বরফ জমে না, তাই বৃহস্পতিকে হিমরোহিত গ্রহ বলা হয়। বৃহস্পতি গ্রহে কোনোদিন বরফ জমে না, তার জন্য বৃহস্পতি গ্রহকে হিমরোহিত গ্রহ বলা হয়। বৃহস্পতি সূর্যকে একবার প্রদক্ষিণ করে 12 বছরে, মানে সূর্যকে প্রদক্ষিণ করেও খুব স্লোতে, কারণ অনেক দূরে আছে। এখানে সূর্য থাকলে বৃহস্পতি এত দূর দিয়ে ঘুরে আস্তে আস্তে অনেক সময় লেগে যায়। তার জন্য বৃহস্পতি এমনি একটু স্লো ঘোরে, তার জন্য বৃহস্পতি 12 বছরে, মানে আমাদের হিসাবে 12 বছরে একবার প্রদক্ষিণ করে। মানে আমাদের যেটা 1 বছর, সেই 12 বছরে শেষ হয়ে বৃহস্পতির 1 বছর হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে বৃহস্পতির পরে যায়। বৃহস্পতির পরে কি ছিল আমাদের? শনি। আচ্ছা, এবার শনি গ্রহকে পড়তে গেলে শনি গ্রহের ঘনত্ব সব থেকে কম, মানে শনি গ্রহের ঘনত্ব সব থেকে কম কত? 0.5। আচ্ছা, 0.5 যদি এক, মানে জলের ঘনত্ব কত? জলের ঘনত্ব হয় 1। জলের ঘনত্ব এই পয়েন্ট আছে, এখনই আছে, আমি পরে বলে দিচ্ছি যে শনি গ্রহের কাছে শনি গ্রহে উপগ্রহের টুকরো ঘোরে। এই উপগ্রহের টুকরো রিং আকারে আছে, টোটাল 7টি রিং আছে। আচ্ছা, আমি একবার দেখিয়ে দিই। দেখো, এটা হলো শনি গ্রহের ছবি, এই যে এটা হলো শনি গ্রহ। এর পাশে এই যে রিং দেখতে পাচ্ছ, রিং বা বলয় দেখতে পাচ্ছ, এই যে রিংগুলো, এইগুলো হলো শনি গ্রহের পাশে ঘোরে। ঠিক আছে, এটা টোটাল 7টি রিং আছে। এটাই বলছে যে উপগ্রহ ঘোরে, তাকে সে টোটাল 7টি রিং আছে। শনি গ্রহের রিং প্রতি 14 বছর অন্তর দূরে চলে যায়, একে বলা হয় রিং ক্রসিং, মানে রিং ক্রসিং বলে। তাহলে রিং ক্রসিং কাকে বলে? যে শনি গ্রহের যে উপগ্রহগুলো আছে সেগুলো, মানে রিংগুলো আছে, সেগুলো প্রত্যেক 14 বছর অন্তর দূরে চলে যায়, সেটাকে রিং ক্রসিং বলা হয়। আর শনি গ্রহের কাছে বর্তমানে 82টি উপগ্রহ আছে, কিন্তু এদের মধ্যে 21টি স্বীকৃতিপ্রাপ্ত। তাহলে শনি গ্রহের কাছে কটি উপগ্রহ আছে? 82টি। তাহলে সব থেকে বেশি এখন কার? শনির। প্রথমে বৃহস্পতিটি সব থেকে বেশি ছিল, কিন্তু বর্তমানে শনির সব থেকে বেশি হয়ে গেছে। আগে আমরা যখন পড়েছি ছোটোবেলাতে, এখন তোমরা ছোটোর থেকে হয়তো পড়ে থাকবে যে শনির কাছে বেশি, কিন্তু আমাদের সময় যখন আমরা ছোটোবেলায় ভূগোল পড়তাম, মানে 9, 10 মাধ্যমিকে যখন ভূগোল পড়েছি, তখন আমাদের পড়ানো হয়েছে বৃহস্পতির সব থেকে বেশি, কিন্তু এখন হয়ে গেছে শনির বেশি, কারণ শনির পরে আবিষ্কৃত হয়েছে 82টা উপগ্রহ আবিষ্কৃত হয়ে গেছে, অলরেডি হয়েছে, আরও থাকতে পারে, কিন্তু এগুলো আবিষ্কার সংখ্যা। বলছি শনি গ্রহ জলে ডুববে না, কারণ শনি গ্রহের ঘনত্ব 1-এর কম, জলের ঘনত্ব 1 হয়। মানে যে যদি এটা জল হয়, শনি গ্রহ এরকমভাবে জলের উপরে ভাসবে। কারণ কেন ভাসবে? কারণ শনি গ্রহের, এই যে বললাম, ঘনত্ব 0.5, 1-এর কম। 1-এর বেশি হলে তখনই জলে কোনো কিছু ডুববে, কারণ জলের ঘনত্বই 1। বোঝা গেল? আচ্ছা, শনি গ্রহের জীবনের সম্ভব না, কারণ এর ঘনত্ব অনেক কম, মানে এর ঘনত্ব কম হওয়ার জন্য এদের জীবন সম্ভব না। বোঝা গেল? আচ্ছা, শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম টাইটান। তাহলে টাইটান কার উপগ্রহ? শনি গ্রহ। শনি গ্রহের একটা ফেমাস উপগ্রহ টাইটান। শনি গ্রহ থেকে এই একটা উপগ্রহ থেকে কোশ্চেন আসে, সেটা হলো টাইটান, যেটা শনি গ্রহের সব থেকে বড় উপগ্রহ। অনেকবার কোশ্চেন এসছে যে টাইটান কার উপগ্রহ, শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? তখন টাইটান উত্তর হবে। বোঝা গেল? চলো তাহলে পরেরটাই। পরে কী আছে? ইউরেনাস বলছে, ইউরেনাসকে শুয়ে পড়া গ্রহ বলা হয়। শুয়ে পড়া গ্রহ, কারণ 82 ডিগ্রি ঝুঁকে আছে। আচ্ছা, এই যে এরকম আছে, তো প্রত্যেকটা গ্রহ এরকমভাবে থাকে, আর শনি গ্রহ এরকমভাবে, এই ইউরেনাস এরকমভাবে এতটাই ঝুঁকে আছে, 82 ডিগ্রি ঝুঁকে রয়েছে, তার জন্য প্রায় শুয়ে পড়া অবস্থায় দেখায়, ওর জন্য শুয়ে পড়া গ্রহ বলা হয়। ইউরেনাস গ্রহে সব থেকে বেশি মিথেন পাওয়া যায়। মিথেন গ্যাস তোমরা জানো, মিথেন গ্যাস প্রাকৃতিক গ্যাস। মিথেন গ্যাস সব থেকে বেশি পরিমাণে মিথেন গ্যাস পাওয়া যায় ইউরেনাসে। ঠিক আছে, ইউরেনাস গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, আমি আগেই বলেছি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। ইউরেনাসে 5টি রিং দেখা যায়, ইউরেনাসেও শনির মতন 5টি রিং দেখা যায়। ইউরেনাস সব থেকে ঠান্ডা গ্রহ, মানে তাহলে সৌরজগতের মধ্যে সবথেকে ঠান্ডা গ্রহ কি? ইউরেনাস। এটাও একটা ভালো পয়েন্ট, মাথায় রাখবে, কোশ্চেন বারবার এসছে। ইউরেনাসে 27টি উপগ্রহ আছে। ইউরেনাসের উপগ্রহ সংখ্যা কটা? 27টি। বর্তমানে আবিষ্কৃত উপগ্রহ ইউরেনাসের 27টি। ঠিক আছে, যার মধ্যে টেটানিয়া গুরুত্বপূর্ণ। যদিও এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু পরীক্ষায় সেইভাবে কোনোদিন আসে না, তবুও মাথায় রেখে দেবে যে ইউরেনাসের গুরুত্বপূর্ণ উপগ্রহ হলো টেটানিয়া। ঠিক আছে, কিন্তু শনির উপগ্রহ নাম কী ছিল? টাইটান ছিল, কিন্তু হ্যাঁ, গুলিয়ে ফেলো না, এটা হলো টাইটান, এটা হলো টেটানিয়া। বোঝা গেল? আচ্ছা, এই পর্যন্ত আমাদের গ্রহ শেষ হয়ে গেলো। এখন নেপচুন আছে। এরপরে নেপচুন, সৌরজগতের সবথেকে দূরের গ্রহ নেপচুন 165 বছর সময় নেয় সূর্যকে এক পাক প্রদক্ষিণ, মানে আমাদের যেটা 1 বছর, ওটা ওরা 165 বছরে ও এক পাক কমপ্লিট করে, মানে এতটাই দূরে আছে আর এত স্লো ঘোরে। ঠিক আছে, নেপচুনে বর্তমান 14টি জানা প্রাকৃতিক উপগ্রহ আছে। এগুলির মধ্যে সবথেকে বড় এবং প্রধান উপগ্রহ হলো ট্রাইটন। এটা কিন্তু টাইটান ছিল, এই যে বারবার দেখা যায়, এটা কিন্তু টাইটান ছিল, আর এটা ট্রাইটান। ঠিক আছে, একটু ফারাক আছে, এই ফারাকগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, এইগুলোর মানে এই বাকি গ্রহ থেকে খুব কম কোশ্চেন আসে, মেনলি কোশ্চেন আসে, আমি বলে দিচ্ছি, সব থেকে বেশি কোশ্চেন আসে আমাদের পৃথিবী থেকে, তো অবশ্যই আসে। তারপরে আসবে আমাদের বৃহস্পতি থেকে আসবে, মঙ্গল থেকে আসবে, শনি থেকে আসবে, শুক্র থেকে আসবে, বুধ থেকে আসবে, আর ইউরেনাস নেপচুন থেকে খুব খুব কম কোশ্চেন আসে। যদি কোশ্চেন আসে তাহলে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন বলবে যে কে উল্টো দিকে ঘোরে,
সেটা একটা কোশ্চেন আসতে পারে। কোন কোন গ্রহ, তার মধ্যে থাকতে পারে আমাদের ইউরেনাস উল্টো দিকে ঘুরছে, আর নেপচুন থেকে আসতে পারে। ইউরেনাস থেকে আরেকটা কোশ্চেন আসবে যে ঠান্ডা গ্রহ, সেটাও আসতে পারে, যে এখান থেকে বলবে সব থেকে ঠান্ডা গ্রহ কোনটা, সেইভাবে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এই আপাতত এই কোশ্চেনগুলো আসে। তোমরা যদি এই নোটগুলোকে ভালো করে পড়ো, আশা করি তোমাদের একটা কোশ্চেনও বাদবে না। ঠিক আছে, আর কিছু ফ্যাক্টস দেখে নিই। আচ্ছা, আমরা বলছি রেড রেন কাকে বলা হয়? বলছে রেড রেন উল্কাপিণ্ড পৃথিবীতে পড়লে উল্কাপিণ্ডের ধুলো বাতাসে মিশে যায়, যা লাল রঙের হয়। উল্কাপিণ্ড যখন পৃথিবীতে পড়ে, অনেক মাঝে মাঝে আমরা শুনি না উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে, বড়গুলো তো পড়লে পৃথিবীর অবস্থা খারাপ হয়ে যাবে, কিছু কিছু ছোটো উল্কাপিণ্ড মাঝে মাঝেই পড়তে থাকে। সেই উল্কাপিণ্ডের যে ধুলো, সেগুলো বাতাসে মিশে যায়, মিশে গিয়ে যা লাল রঙের হয়। ঠিক আছে, এবং বৃষ্টির সময় তা বৃষ্টির সাথে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে, তাকে রেড রেন বলা হয়। বোঝা গেল রেড রেন কাকে বলা হয়? ঠিক আছে, এটা একবার দেখে নেবে রেড রেন কাকে বলা হয়, এক কথায় রেড রেন দেওয়া আছে। তারপরে বলছে ধূমকেতু, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ধূমকেতু থেকে অনেক কোশ্চেন আসে, অনেকবার এসছে, ধূমকেতুটা মোস্ট ইম্পর্টেন্ট। বলছে ধূমকেতু ধুলো দিয়ে তৈরি হয়, ধুলো দিয়ে ধূমকেতু তৈরি হয়, কিন্তু যে ধুলো দিয়ে ধূমকেতু, মানে মহাকাশও ধুলো ভর্তি, সেই ধুলো দিয়ে ধূমকেতু তৈরি হয়। ধূমকেতু গ্রহের মতো সূর্যের চারিদিকে ঘোরে, মানে গ্রহ যেমন সূর্যের চারিদিকে ঘুরছে, সেরকমই ধূমকেতুও কিন্তু সূর্যের চারিদিকে ঘোরে। সৌরজগতের অনেক ধূমকেতু আছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ হ্যালির ধূমকেতু কোশ্চেন এসেছিলো, এই বছরও কোশ্চেন এসেছিলো মনে হয়, কেপি কনস্টেবল প্রিলিমসে মনে হয় ধূমকেতু সম্বন্ধে কোশ্চেন এসেছিলো, যতদূর মনে পড়ছে। এই হ্যালির ধূমকেতু ফেমাস, যা 76 বছরে সূর্যের এক পাক শেষ করে। মানে আমাদের কোশ্চেন আছে যে হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়, সেটা হবে 76 বছর, কিন্তু সূর্যের এক পাক কমপ্লিট করে, মানে আমাদের কাছে আবার 76 বছর পরেই আসবে। তো 76 বছরে সূর্যের এক পাক কমপ্লিট করে। ঠিক আছে, কাওতেক নামক ধূমকেতু 7600 বছরে সূর্যকে এক পাক শেষ করে। সেকি নামক ধূমকেতু দিনের বেলায় দেখা যায়। এরকি নামক ধূমকেতু 3 বছরে সূর্যের এক পাক শেষ করে। এই মোটামুটি এই কটা ধূমকেতু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এইগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, মেনলি এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো, যদি মোস্ট ইম্পর্টেন্ট তাহলে বলবো হ্যালির ধূমকেতু প্রচুরবার কোশ্চেন এসছে, আর ভবিষ্যতেও আসবে। বোঝা গেল? তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। আর একটু বলে দিই যে ফোবস উপগ্রহ উল্টো দিকে ঘোরে, আমাদের উপগ্রহের মধ্যেও ফোবস কার ছিল? ফোবস উপগ্রহ একবার বলো তো কি কার, কমেন্টে জানাও কার উপগ্রহ ছিল ফোবস? মঙ্গলের, একদম ঠিক, মঙ্গলের উপগ্রহ ছিল ফোবস উপগ্রহ উল্টো দিকে ঘোরে। সৌরজগতে জ্বালামুখী পাওয়া যায় 5টি গ্রহে, পৃথিবীতে পাওয়া যায় আমরা সবাই জানি, তারপরে বৃহস্পতিতে পাওয়া যায়, শনিতে পাওয়া যায়, শুক্রতে পাওয়া যায়, ইউরেনাস পাওয়া যায়। এই 5টি গ্রহতে সৌরজগতে জ্বালামুখী দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস ছিল। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে, তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে। যত বেশি লাইক শেয়ার করবে, তত আমাদের ক্লাসে স্টুডেন্ট বাড়লে আমাদের ক্লাস করাতে সুবিধা হবে, তোমাদেরও ক্লাস করতে ভালো লাগবে। আমরা লাইভে আসবো, লাইভে তোমাদের ডাউট তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমরা বলতে পারবো। স্টুডেন্ট না বাড়লে এইভাবে তো লাইভে এসে লাভ নেই। 1-2 স্টুডেন্টে লাইভ করা যায়? লাইভে আসতে গেলে মিনিমাম 100টা স্টুডেন্ট তো দরকার হয়, 100টা স্টুডেন্ট হবে, তারপরে তো লাইভে আসবো না। তো অবশ্যই লাইক শেয়ার করে বন্ধুদের মাঝে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবো, যাতে আমি লাইভে আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বোঝা গেল? এটা আমাদের বিদ্যামন্দির চ্যানেলের লোগো। এই চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করবে বিদ্যামন্দির বাংলা ইংলিশে লিখে, এই লোগো দেখে টেলিগ্রামে ঢুকে যাবে। টেলিগ্রামে ঢুকলে তোমাদের কী হবে, সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা পাবে, ডেলি ফ্রি মক টেস্ট পাবে, সমস্ত চাকরি পরীক্ষার আপডেট পাবে, সমস্ত ক্লাসের PDF পাবে, স্টাডি মেটেরিয়াল পাবে, সাপ্তাহিক ফ্রি ফুল মক টেস্ট পাবে। আর আমাদের চ্যানেলে আপাতত ক্লাস হচ্ছে সকাল 8টার সময় আমাদের মিক্স জিকে ক্লাস হয়, সোম থেকে শনি। রবিবার দিন 100টা PYQ চলছে আমাদের, NTPC রিলেটেড PYQ বর্তমানে চলছে। আর রাত 8টার সময় আমাদের এই ক্লাস, যে রাত 8টার সময় প্রত্যেক দিন ফাউন্ডেশন ক্লাস আমরা বর্তমানে জিওগ্রাফি আর ইংলিশটাকে শুরু করেছি। এরপরে আমরা হিস্ট্রি, পলিটি, সায়েন্স সবগুলোকে কভার করবো আস্তে আস্তে, একবারে তো দেওয়া সম্ভব না, আস্তে আস্তে সব কভার করবো। পুরো ডেসক্রিপটিভ পার্টটা আমি তোমাদেরকে কভার করবো। যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগছে ক্লাসের কোথায় কোথায় কী দেওয়া উচিত, তোমাদের কীভাবে কী করতে হবে, তোমাদের যা যা রিকোয়ারমেন্ট হয়েছে আমাকে কমেন্টে জানাবে, এই ভিডিওর কমেন্টে জানাবে, আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট দেখবো। ঠিক আছে, আর আমাদের সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মক চলছে, দুপুর 12টার সময় আমাদের ম্যাথ জিআই মক চলে রেগুলার। শুধু রবিবার দিন দুপুর 12টার সময় আমাদের ফুল মক টেস্ট হয় ফ্রিতে। এটা আপাতত NTPC রিলেটেড মক টেস্ট চলছে, যেহেতু আমাদের সামনে NTPC পরীক্ষা রয়েছে, NTPC রিলেটেড মক টেস্ট চলছে। একদম ট্রেন্ডিং কোশ্চেন অনুযায়ী আমি কোশ্চেনগুলো সেট করছি, ওখানে অবশ্যই তোমরা মক দিয়ে নিজের প্রিপারেশান যাচাই করে নেবে। আর সন্ধ্যে 6টার সময় আমাদের জিকে মক টেস্ট হয় প্রত্যেক দিন টেলিগ্রাম চ্যানেলে। সন্ধ্যে 6টার সময় জিকে মক টেস্ট হচ্ছে, রাত 10টার সময় আমাদের ইংলিশ মক টেস্ট হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করবে, সাথে আরও সমস্ত PDF নোটস, স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রিপারেশান ভালোভাবে চালিয়ে যাও। সামনে ভোট বেরোলে অনেক পরীক্ষা আসবে, অনেক নোটিফিকেশান বেরোবে, তার জন্য তোমাদের প্রিপেয়ার থাকতে হবে। যত বেশি প্রিপেয়ার থাকবে, ভোটের পরীক্ষা হলেই ক্র্যাক করবে, এরকম একটা টার্গেট নিয়ে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকের মতন গুড নাইট সবাইকে, আবার কালকে দেখা হচ্ছে ঠিক রাত 8টার সময়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।